তো আমরা 18 এ 7 নাম্বারটা সলভ করতে পারলাম, আমাদের কোনো সমস্যা হয়নি আশা করি। ওকে, আচ্ছা। ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017, এটা কি পারবা? বলো। কি বলেছে? এখানে একটা ডায়াগ্রাম আছে, একটা গ্রাফ দেওয়া আছে, ডিসটেন্সের সাথে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, আর ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে গিয়ে আমাদের কিছু একটা বলে দিয়েছে। So the above figure show the change in acceleration due to gravity from the earth center. The mass হচ্ছে m, radius of the earth এরকম, what is the gravitational intensity at point a? A পয়েন্টে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি জানতে চেয়েছে। ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটিকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? E equals to gm by r square, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, সো আমাকে এখন আর নাম্বার এ নাম্বারটা আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। এ পয়েন্ট কোথায় বলো তো? এ পয়েন্টটা হচ্ছে গিয়ে এট এ পয়েন্টটা বলো তো সেন্টার থেকে কত ডিস্টেন্সে? আর ডিস্টেন্সে, ঠিক আছে। মানে আর ডিস্টেন্স মানে কোথায়? সারফেসে নাকি সারফেসের বাইরে না সারফেসের ভিতরে? সারফেসে। একটা সারফেসে। নাম্বার বি নাম্বার, এ নাম্বারটা পারবা না। এ নাম্বারের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল ই ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার, সবই ক্যাপিটাল। গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। নাম্বার বি বলেছে ইফ সেকেন্ড পেন্ডুলাম ইজ টেকেন ফ্রম, সেকেন্ড পেন্ডুলাম তোমরা কি জানো সেকেন্ড পেন্ডুলাম কি জানো? So what's your pendulum? সেকেন্ড পেন্ডুলাম যদি না জেনে থাকো তাহলে বি নাম্বারটা আমরা চ্যাপ্টার 8 থেকে করব। আমি কিন্তু তোমাদের শুরুতে বলেছিলাম যে চ্যাপ্টার 6 এর সাথে চ্যাপ্টার 8 মিল আছে। এই ঢাকা বোর্ড 2017 এর যে কোশ্চেনটা করেছে এটা চ্যাপ্টার 6 এন্ড চ্যাপ্টার 8 কম্বাইন্ড করে করেছে। এ নাম্বারটা দিয়েছে 6 থেকে আর বি নাম্বারটা দিয়েছে 8 থেকে, বুঝা গেছে? এভাবে দিয়েছে। তো আমরা বি নাম্বারটা রেখে দেই, এটা আমরা পাবো আবার ইয়েতে গিয়ে, কি বলে ওই যে নাম কি চ্যাপ্টার 8 এ। আচ্ছা, যদি এরকম থাকতো বি নাম্বারে যে এ নাম্বারই মনে করে এরকম থাকতো হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি এট পয়েন্ট বি, তখন কি লিখতে বলো তো ফর্মুলা? তখন কি করব আমরা? বি পয়েন্টে যদি গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি জিজ্ঞেস করতে বলে তখন আমরা কি আর লিখবো? আর এর বদলে মানে রেডিয়াসটা কত, ডিসটেন্সটা কত হবে? স্যার আর প্লাস আর বাই 4। আর প্লাস আর বাই 4 হবে, ঠিক আছে। আর প্লাস আর ডিভাইডেড বাই 4 হবে। সো এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো আশা করি। তো তোমরা পারতেছো তো? নাম্বার 9 এ আসো। নাম্বার 9 এ কি বলেছে? আমরা একটা একটা করে করব, একটা সামনে যাব। নাম্বার 9 নাম্বারটা ভালো একটা ম্যাথ, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ইম্পর্টেন্ট বলতে মানে একটু ডিফারেন্ট। দ্য ম্যাথ অ্যান্ড রেডিয়াস অফ দ্য কসমোলজিক্যাল অবজেক্ট, একটা কসমোলজিক্যাল অবজেক্ট আছে যার ম্যাস হচ্ছে গিয়ে এরকম, যার রেডিয়াস বলে দিয়েছে 6 এরকম, হ্যাঁ। আর গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট ইকুয়াল টু দ্য অবজেক্ট ইজ ডিভাইডেড ইনটু 8 পার্টস ডিউ টু হিট ফ্রম এ কমেট। একটা কমেট হচ্ছে, কমেট মানে হচ্ছে গিয়ে একটা লাইক যে কোনো কিছু একটা হেভি অবজেক্ট, ওইটা হচ্ছে গিয়ে অবজেক্টটাকে আঘাত করছে, সো অবজেক্টটা হচ্ছে গিয়ে 8 পার্ট হয়ে গেছে। ওকে, 8 পার্ট, ওই কমেট ওই অবজেক্টটা, এই যে কসমোলজিক্যাল অবজেক্ট যেটা সেটা 8 টুকরা হয়ে গেছে। ওকে, ক্যালকুলেট দ্য অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি অফ দ্য কসমোলজিক্যাল অবজেক্ট। কসমোলজিক্যাল অবজেক্ট প্রথমে যখন ছিল তখন তার অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেশন করতে বলেছে। আর নাম্বার বি বলেছে যে ভেরিফাই ইফ দ্য এসকেপ ভেলোসিটি অফ ইচ পার্ট অফ 1/8 অফ দ্য টোটাল এসকেপ ভেলোসিটি অফ দ্য কসমোলজিক্যাল অবজেক্ট। মানে ওই যে ছোটগুলা যে টুকরা হয়ে গেল, এটা প্রত্যেকটা ছোট টুকরার এসকেপ ভেলোসিটি কি বড়টার 1/8 হবে কিনা আমাদেরকে ওরা জিজ্ঞেস করেছে বা ক্যালকুলেশন করতে বলেছে। কোশ্চেন কি বুঝেছো? আমাদের প্রথমে এটা কত নম্বর কোশ্চেন ছিল? আমি আরেকবার কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেন ছিল নাম্বার 9, দিনাজপুর বোর্ডে। একটা বড় প্ল্যানেট ছিল, এই প্ল্যানেটের ম্যাস বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে, এটা অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব? জি এম ডিভাইড বাই আর স্কয়ার। এম বলে দিয়েছে, রেডিয়াসও বলে দিয়েছে।
আমরা ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করব জি এর মান, যে জি এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 26 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে গিয়ে ওই কসমোলজিক্যাল অবজেক্টের জি এর ভ্যালু আমরা এরকম পেয়েছি। এখন ওরা আমাকে বলেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে এই কোন একটা কারণে কোন একটা কিছু এসে এটাকে হিট করেছে, এটা হচ্ছে 8 পার্ট হয়ে গেছে, এরকম ছোট ছোট 8টা পার্ট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা পার্ট হয়ে গেছে। আমাদের এখানে ম্যাথগুলোকে একটু ধরে নিতে হবে, 8টা যে পার্ট হয়ে গেছে 8টা ইকুয়াল পার্ট হয়ে গেছে এখানে, এবার ধরে নিতে হবে। তো 8টা যে ইকুয়াল পার্ট হয়ে গেছে, এই ছোট ছোট পার্টগুলোর রেডিয়াস কিরকম, ম্যাস কিরকম, এটা আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করি, এটার ম্যাস হচ্ছে কি সাপোজ এম প্রাইম, এটা রেডিয়াস মনে করো আর প্রাইম, রাইট? এভাবে লিখতে পারবো। তাহলে দেখো তো এখানে যে এই 8টা পার্ট আছে, 8টা পার্টকে অ্যাড করলে কি আবার বড়টা চলে আসবে না, রাইট? তাহলে কি আমরা বলতে পারবো বি নাম্বারটা সলভ করার সময় যে এই ছোট ছোট 8টা পার্টের ভলিউম অ্যাড করলে বড়টার ভলিউম পাবো? বলা যাবে না? বলো, বলতে পারবো? ছোটগুলো সবগুলাকে অ্যাড করলে, যে ছোট সবগুলাকে অ্যাড করলে আমি যে ভলিউম পাবো সেটাই কি বড়টার ভলিউমের ইকুয়াল হবে, তাই না? আচ্ছা, বড়টা হচ্ছে ম্যাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর, তার বড়টার ভলিউম কত, বড় প্ল্যানেটটা সেটা কত, 4/3 পাই কত আর কিউব। আর ছোট, এটার ছোটটার ভ্যালু কত, ছোটটার ভলিউম কত হবে, 4/3 পাই আর প্রাইম কিউব, এটা কি 8 টাইমস হবে, তাই না? 8 টাইমস হবে। তো এটা আমরা লিখতে পারলাম। তাহলে ক্যালকুলেশন করে ফেলি, 4/3 4/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তাহলে আর কিউব ইকুয়ালস টু কত হয়, 8 আর প্রাইম কিউব। সো এখন যদি আমি রুট কিউবটা উঠায় দেই, রুট কিউব করে দেই, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু কত হবে, 2 আর প্রাইম। তাহলে আর প্রাইম কত হবে বলো তো, r/2, তাই না? ছোটগুলোর রেডিয়াস কত হবে, বড়টার রেডিয়াসের হাফ হবে। এখন ছোটটার ম্যাস কত হবে বলো তো, ছোটগুলোর ম্যাস কত হবে, বড়টার ম্যাসের কি 1/8 হবে না? এটা লিখতে পারবো না এম প্রাইম, ছোটগুলোর ম্যাস দেখা যাবে নাকি পারবো না? পারবো, পারবো কি? জি স্যার। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করি স্কেপ ভেলোসিটি। তো আমরা ক্যালকুলেশন করে দেখি স্কেপ ভেলোসিটি, স্কেপ ভেলোসিটি ফর কসমোলজিক্যাল অবজেক্ট যদি ভিই হয়, তাহলে ভিই কত হবে আমি লিখতে পারবো 2 ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই কত আর, রাইট? কারণ এখানে ম্যাসের সাথে রেডিয়াসের একটা কানেকশন আছে, এখানে ম্যাস আর রেডিয়াস নিয়ে ক্যালকুলেশন করতে চাচ্ছি, এটা আমরা রেখে দিলাম, ঠিক আছে? এবার আমরা ক্যালকুলেশন করি স্কেপ ভেলোসিটি ফর ইচ পার্ট। ইচ পার্ট কত হবে, ভিই প্রাইম, এখানে কত লিখবো, 2 ক্যাপিটাল জি এম প্রাইম আর প্রাইম, এটা রুট লিখবো না? কোনো কনফিউশন? আশা করি নাই। এবার আমরা কাজ করি, এবার আমরা ভ্যালুগুলা বসিয়ে দিই, জি প্রাইমটা, জি এর জায়গায় জি থাক, এম প্রাইমের বদলে কত বসাবো, এম ডিভাইডেড বাই 8, তাহলে এখানে এম ডিভাইডেড বাই 8 লিখে ফেললাম। আর প্রাইমের বদলে কত লিখবো, r/2, আর এখানে বাই 2টা আসে, 2টা কি উপরে চলে যাবে না, এই যে নিচে 2 ছিল, 2টা উপরে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? ওকে, তো নেক্সট লাইনে আমরা এই পাশে চলে আসি, এই পাশে চলে আসি, নেক্সট লাইন। তাহলে ভিই প্রাইম কত হবে দেখো, 2gm/r, দেখো তো এই রুট সহ এইটুকটাকে আমরা কি লিখতে পারি, ভিই লেখা যাবে না, ভিই লেখা যাবে 2 বাই, একটা কাজ করে এটাকে এইভাবে লিখি, 2gm ডিভাইডেড বাই আর, এটাকে রুট লিখে ফেললাম, মাল্টিপ্লিকেশন দিয়ে এটাকে লিখে ফেললাম 2/8, 2/8 কে লেখা যাবে 1/4 এর রুট, এটাকে লিখতে পারবো আমি ভিই, আর এটাকে লিখতে পারবো কত, 1/2।
তাই না? তাহলে ভিই প্রাইম কত হচ্ছে? তার 1/8 হবে না হাফ হবে বলো তো? ছোটগুলার স্কেপ ভেলোসিটি কত হবে? হাফ হবে। বুঝতে পেরেছো? ছোটগুলো স্কেপ ভেলোসিটি হচ্ছে, বড়টার স্কেপ ভেলোসিটি হাফ হবে। 8 টুকরা হয়ে গেল, বাট স্কেপ ভেলোসিটি কিন্তু 1/8 টাইম হয়নি। ম্যাথটা বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার লাস্টের দুইটা লাইন আরেকবার বলা যাবে, লাইক লেফট সাইডের? ও আচ্ছা, এটা রুটের নিচে না, এটাকে আমরা আলাদা লিখলাম। আর 2/8 মানে 1/4, এটাকে আমরা রুটের নিচে আলাদা লিখলাম। এখানে খেয়াল করে দেখো যে এই ভ্যালুটা কোত্থেকে আসে? এই ভ্যালুটা কি এখানে আসে না? এটাই মানে কি ভিই। ভিইটা কি? স্কেপ ভেলোসিটি ফর কসমোলজিক্যাল অবজেক্ট। এটা বদলে এটা লিখলাম। আর 1/4 মানে 1/2, তাহলে VE/2। বুঝা গেছে? আর ভিই প্রাইমটা কি? স্কেপ ভেলোসিটি ফর ইচ অবজেক্ট বা ইচ পার্ট। বুঝা গেছে? বলো, এগুলা কি অনেক কঠিন লাগতেছে ম্যাথগুলা? শর্ট কোয়েশ্চেনের থেকে এই ক্রিয়েটিভ গুলো অনেক হার্ড। কি বলে? জি স্যার, আগে যে শর্ট কোয়েশ্চেন গুলো করলাম ওগুলো এগুলোর থেকে অনেক ইজি ছিল। সলভ কোশ্চেন গুলো এগুলো বলতে? স্যার এগুলোর আগে যে 25টার মতো করলাম। ও আচ্ছা, ওগুলো তো ওয়ান লাইনের ম্যাথ, ওগুলো তো তোমার এমসিকিউ তে থাকবে। ওগুলা সলভ দেখে তো এগুলো এমসিকিউ তে আসবে, আর এগুলা একটু স্যার ওগুলো রিলেটিভলি। সব এমসিকিউ এর ম্যাথ? হ্যাঁ হ্যাঁ, এগুলো এমসিকিউ তে থাকবে। সবগুলা না, সবগুলা না। তোমার যেমন ধরো আমি বলি কোনগুলো এমসিকিউ তে থাকবে। আর্থ সারফেস থেকে এইচ হাইটে কোন একটা অবজেক্টের গ্র্যাভিটি অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, ওইগুলো এমসিকিউ তে থাকবে। এইচ ডেপথে, ওইগুলো তোমার এমসিকিউ তে থাকবে। ওইগুলো তোমার ক্যালকুলেশন করার সময়, যেমন এইচ হাইটে উপরে গেলে কি হয়, জি প্রাইমটা কত হবে? জি এখানে কত হবে? আর ডিভাইডেড বাই কত? আর প্লাস এইচ হোল স্কয়ার। আর নিচে গেলে কত হবে? জি 1 - h/r। ছোট ফর্মুলা, তুমি এগুলা কি তোমার ক্রিয়েটিভে খুব একটা আসলেও, ক্রিয়েটিভে বি না সি নাম্বার সি তে আসে, বাট এগুলা বেসিক্যালি তোমার ইয়েতে আসে, তোমার অ্যাডমিশন টেস্টে এমসিকিউ তে আসে। আর কলেজেও বোর্ড কোশ্চেনেও আসে, কারণ এগুলো খুব সিঙ্গেল লাইনের ইকুয়েশন। বুঝতে পেরেছো? তবে এই চ্যাপ্টারের ম্যাথ গুলা দেখবা ঘুরে ফিরে ইকুয়েশন গুলা একই রকম, ঘুরে ফিরে ম্যাথ গুলা একই রকমই। ঠিক আছে? নতুন মানে এমন হয় না একটা নিউ কিছু পাবা না। ওকে, আমরা আরেকটা ম্যাথ সলভ করি, কারণ যত বেশি সলভ করবা তুমি তত বেশি শিখতে পারবা, তত বেশি জানতে পারবা। দিনাজপুর হইলো কুমিল্লা, কুমিল্লা এটা পারবা? এই ম্যাথটা কিন্তু কঠিন আছে, ঠিক আছে? এই ম্যাথটা করতে একটু আমাদের সময় লাগবে। আর এই ম্যাথটা যখন, আর এই ম্যাথটা তোমার, এই ম্যাথটা এত ইম্পর্টেন্ট, এই ম্যাথটা এই চ্যাপ্টারে আছে। এই ম্যাথটা তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি সেকেন্ড চ্যাপ্টারে পাবা। এই ম্যাথটা সেকেন্ড ইয়ারে থার্ড চ্যাপ্টারে পাবা, মানে এই রিলেটেড ম্যাথগুলা। ওকে, সো এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট, মানে এই টাইপ অফ ম্যাথগুলা। আবার এই ম্যাথ তুমি সেকেন্ড ইয়ারের সেকেন্ড চ্যাপ্টার তো বললাম, থার্ড চ্যাপ্টারও পেতে পারো। ওকে, দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা তোমরা হাতের কাছে রাখো। আমি হচ্ছে কোশ্চেনটা একটু প্লট করে নিই, ঠিক আছে? বা কোশ্চেনটা একটু বোঝানোর ট্রাই করি। ডাইরেক্ট কোশ্চেনটা না পড়ে আমি একটু বুঝাই। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কুমিল্লা বোর্ড জানোই তো একটু কোশ্চেন কঠিন হয়, তাই না? তোমাদের মধ্যে কেউ আছো কুমিল্লা বোর্ড থেকে এসএসসি দিয়েছো? এসএসসি তো দিয়েছো, এইচএসসি তোমরা দিবা কিনা, দিতে পারবা কিনা সেটা নিয়ে কনফিউশন, তাই না? বলবা যে এসএসসি তে স্যার দিছি, কিন্তু ইন্টারমিডিয়েট যে কি হবে, কলেজে তো ঢুকতে পারলাম না, পরীক্ষা তো আল্লাহ জানে কি হবে। ওকে, এখানে হচ্ছে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের লেন্থ হচ্ছে গিয়ে 2 মিটার, ইচ সাইড হচ্ছে গিয়ে 2 মিটার। কত মিটার? 2 মিটার। এটা হচ্ছে 2 মিটার, এটাও হচ্ছে 2 মিটার। সবগুলো হচ্ছে যেহেতু স্কোয়ার, তাহলে সবগুলো হচ্ছে একই সাইজ 2 মিটার করে। সেন্টারে কিছু একটা আছে, আমাকে বলেছে এ পয়েন্টে বি পয়েন্টে, এ পয়েন্টে হচ্ছে গিয়ে 4 কেজি একটা অবজেক্ট আছে, বি পয়েন্টে হচ্ছে গিয়ে 4 কেজি একটা অবজেক্ট আছে,
সি পয়েন্টে হচ্ছে গিয়ে 2 কেজি একটা অবজেক্ট রেখেছি, আর ডি পয়েন্টে কি রেখেছি, 2 কেজি একটা অবজেক্ট রেখেছি আমরা। আমাদেরকে ওরা জিজ্ঞেস করেছে যে এই সেন্টার পয়েন্টে পোটেনশিয়াল কত হবে। এই চারটা যে অবজেক্ট রাখলাম, চারটা অবজেক্ট রাখার পর এই সেন্টার পয়েন্টে পোটেনশিয়ালটা কিরকম হবে। তো পোটেনশিয়াল একটা স্কেলার কম্পোনেন্ট, ভেক্টর না। তাহলে টোটাল পোটেনশিয়ালটা কত হবে? টোটাল পোটেনশিয়াল হবে পোটেনশিয়াল ফর এ প্লাস পোটেনশিয়াল ফর বি প্লাস পোটেনশিয়াল ফর সি প্লাস পোটেনশিয়াল ফর ডি। পোটেনশিয়ালের ফর্মুলা কি পড়ে আসছি বলো তো? মাইনাস জি এম ডিভাইডেড বাই কত, আর। আর মানে কি, কত ডিস্টেন্সে দুইটা অবজেক্টের মাঝখানে ডিস্টেন্স কত। এখন এখানে আর বলতে আমরা কোনটা বুঝবো? এ পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের ডিস্টেন্স, এটা হচ্ছে ও পয়েন্ট। দেখো তো খেয়াল করে, এ বি সি ডি এই চারটা পয়েন্ট থেকে সবার থেকে ও পয়েন্টের ডিস্টেন্স কি একই রকম না? তাই না? জি স্যার। একই রকম। আমি সেই ডিস্টেন্সটাকে মনে করো এক্স বললাম, এক্স। তাহলে এক্স এর ভ্যালু কিভাবে বের করব? আমি এডিসি ট্রায়াঙ্গেল থেকে দেখতে পাচ্ছি এডিটা হচ্ছে হাইট, সিডি হচ্ছে বেজ, এসি হচ্ছে হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস পিথাগোরাস দিয়ে ক্যালকুলেশন করে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কি এক্স এর ভ্যালু পেয়ে যাব না? জি স্যার। রাইট, হ্যাঁ। তো আমরা করে ফেলি তো এক্স এর ভ্যালুটা কত আসে দেখো। আমরা দেখতে পাচ্ছি এসি স্কয়ার ইকুয়াল টু কত হবে, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে কত, 8। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এসি ডিভাইডেড, এসি স্কয়ারের ভ্যালু আসছে 8। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এসি বাই 2। এসি এর ভ্যালু কত, √8/2। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 2। এক্স এর ভ্যালু হচ্ছে কি জাস্ট 2 √2 মিটার হবে। বুঝতে পেরেছো? এক্স এর ভ্যালু কত হবে, √2 মিটার। এটা আমরা সাইডে করে ফেললাম। আর এইখান থেকে সবার ফর্মুলা কি, gm/x মাইনাস জি, আমরা কমন নিতে পারবো, এক্স কমন নিতে পারবো। আর এখানে এ মানে কি, এ অবজেক্টের ম্যাস কত, 4 কেজি। বি অবজেক্টের ম্যাস 4, এটা বুঝতে পারছো যে লাইনটা লিখতেছি? আর একটু ছোট করে লিখি কেমন, মাইনাস জি এম এ ডিভাইডেড বাই এক্স। এখানে লিখবো কত, মাইনাস জি এম বি ডিভাইডেড বাই এক্স মাইনাস জি এম সি ডিভাইডেড বাই এক্স। এখানে লিখবো মাইনাস জি এম ডি ডিভাইডেড বাই এক্স, তাই না? মাইনাস জি ডিভাইডেড বাই এক্স কমন নিলে কত হবে, এম এ প্লাস কি এম বি প্লাস এম সি প্লাস কত এম ডি। বাকিটা পারবা না তুমি ক্যালকুলেশন করতে, ভি স্যার পোটেনশিয়াল। মাইনাস কেন? পোটেনশিয়ালের ফর্মুলা কি মাইনাস ছিল না একটা, লাস্ট ক্লাসে আমরা পড়ে এসেছি না? ও আচ্ছা হ্যাঁ। তাহলে মাইনাসটা জি বাই এক্স, বাকিটা পারবা না, ভ্যালু বসালে এম এ 4 কেজি 4 কেজি 2 কেজি 2 কেজি, বাকিটা পারবা আশা করি, তাই না? বাকিটা আমি আর করছি না। ওকে ওকে। তো এটা কি বুঝা গেছে? ম্যাথটা ইজি আছে, ম্যাথটা পোটেনশিয়াল ক্যালকুলেশন করলে আমরা এভাবে করে ফেলবো। এখন আমরা দেখি পরের ম্যাথটা করতে। পরের ম্যাথটা বলেছে যে আমরা আমি যদি ও পয়েন্টে একটা অবজেক্ট, মনে করো ও পয়েন্টে আমি একটা অবজেক্ট যদি রেখে দেই, তাহলে এই অবজেক্ট কি ও পয়েন্টে কি স্ট্যাটিক থাকবে কিনা এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। স্ট্যাটিক কখন থাকবে, যখন চারপাশ থেকে যদি চারটাকে ধাক্কা দিবে না। কারণ এই এ পয়েন্ট কি করবে, এই পয়েন্টে যদি একটা অবজেক্ট রাখি, মনে করো এম ম্যাসের একটা অবজেক্ট রেখেছি, তাহলে কি করবে, এ পয়েন্ট ও পয়েন্টকে একটা ধাক্কা দিবে, বি পয়েন্ট ও পয়েন্টকে একটা ধাক্কা দিবে, ডি পয়েন্ট ও পয়েন্টকে একটা ধাক্কা দিবে, সি পয়েন্ট ও পয়েন্টকে একটা ধাক্কা দিবে। এখন যদি চারটা ধাক্কা যদি সমান হয়ে যায়, তাহলে এই অবজেক্ট কি এখানে কি স্ট্যাটিক থাকবে, রাইট? এখন এই চারটা ধাক্কা কি ইকুয়াল, কি মনে হয় তোমাদের? ফোর্স ধাক্কা মানে কি, তার ফোর্স। ধাক্কাই কেন দিবে, কাছে টানবে না? সরি, এখানে হচ্ছে কি কাছেই টানবে, বেসিক্যালি কাছেই টানবে, মানে অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা বলছি। মানে অবজেক্ট গুলা কি করে, একে অপরকে অ্যাট্রাকশন করে না? তাহলে এ পয়েন্টে যে 4 কেজি, আমাদেরকে ওরা বলেছে ও পয়েন্টে 1 কেজি ম্যাসের একটা অবজেক্ট রাখবো আমরা। ও পয়েন্টে 1 কেজি ম্যাসের একটা অবজেক্ট রাখবো। তাহলে এ পয়েন্ট আর ও পয়েন্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় হবে, ও থেকে এ এর দিকে।
রাইট, ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাকর্ডিং টু গ্র্যাভিটেশনাল ফোর্স। আর ও পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় হবে, ও থেকে বি এর দিকে, বুঝা গেছে? আর ও থেকে ডি পয়েন্টের মধ্যে কোথায় হবে, ও থেকে ডি এর দিকে, ও থেকে সি পয়েন্ট কোথায় হবে, ও থেকে সি এর দিকে। এই চারটা ফোর্স যদি ইকুয়াল হয় তবেই কি এই 1 কেজি যে ম্যাস আছে সেন্টারে, এটা কি এখানে স্ট্যাটিক থাকবে, বলা যাবে? বুঝতে পেরেছো? স্ট্যাটিক থাকবে। বাট এ পয়েন্ট আর ও পয়েন্টের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন দেখো, এ আর ও এই দুটাকে খেয়াল করে দেখো, এখানে 4 কেজি, এখানে 1 কেজি, ডিস্টেন্স হচ্ছে এক্স। বি আর ও এখানে 4 কেজি, এখানে 1 কেজি, ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে আমি বলতে পারবো না এ এর কারণে যে অ্যাট্রাকশন, বি এর কারণে যে অ্যাট্রাকশন, এই দুটা অ্যাট্রাকশন ইকুয়াল, বলা যাবে? জি স্যার। তাহলে আমি লিখতে পারি, এটাকে তুমি মনে করো এফ এ বললা, এটাকে তুমি এফ বি বলো, এটাকে তুমি এফ ডি বললা, এটাকে তুমি এফ সি বলো। তাহলে আমি বলতে পারি এফ এ ইকুয়ালস টু এফ বি, বলতে পারবো, তাই না? সিম্পল। আবার খেয়াল করে দেখো, ডি পয়েন্ট আর ও পয়েন্টের দিকে খেয়াল করে দেখো, ডি পয়েন্টে 2 কেজি, ও পয়েন্টে 1 কেজি, ডিস্টেন্স একই রকম এক্স। সি পয়েন্ট আর ও পয়েন্ট দিকে খেয়াল করে দেখো, 2 কেজি আর 1 কেজি, ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে আমি বলতে পারি না ডি পয়েন্টের কারণে অ্যাট্রাকশন আর সি পয়েন্টের কারণে অ্যাট্রাকশন সেম, বলতে পারবো? বলতে পারবো। জি স্যার। সেটা কি ম্যাসের জন্য? হ্যাঁ, এটা 2 কেজি 2 কেজি, 4 কেজি 4 কেজি, আর সেন্টার আছে 1 কেজি। কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স কি বলে, জি ইকুয়ালস টু কত, এম এম বাই কত, আর স্কয়ার না? ম্যাস চেঞ্জ হয়ে এখানে ক্যাপিটাল এম চেঞ্জ হয়ে যাচ্ছে, সেন্টারে এই ম্যাসটা যদি এম হয় তাহলে এই ম্যাস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এফ সি ইকুয়ালস টু কত, এফ টি। এফ এ আর এফ বি কে আমি মনে করো কত লিখতে পারি, এখানে ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, এম ডিভাইডেড বাই কত, এক্স স্কয়ার, দেখা যাবে? যাবে। আমি এখানে লিখতে পারি ক্যাপিটাল জিটা ক্যাপিটাল জি এর মতোই থাক, ক্যাপিটাল এম এর বদলে আমি লিখতে পারি 4, স্মল এম এর বদলে লিখতে পারি 1 কেজি, কত ডিস্টেন্সে আছে, √2 স্কয়ার। বুঝতে পেরেছো? √2 স্কয়ার, √2 কে স্কয়ার করলে কত হবে, 2, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হবে, 2, 2 এর সাথে জি মাল্টিপ্লাই করলে কত হবে, 2 জি। জি এর ভ্যালু আমরা পরে বসাই, কারণ জি এর ভ্যালু এমনি অনেক বিশাল একটা ভ্যালু, ওটা না বসিয়ে আমরা আপাতত এভাবেই রাখি। ঠিক আছে, এফ এর ভ্যালু কত, 2g, এফ বি এর ভ্যালু কত, 2g। এবার এফ সি আর এফ ডি ক্যালকুলেশন করি। ক্যাপিটাল জি, এটা হচ্ছে কি কত, এম এম, এটা কত, এক্স স্কয়ার। এখানে লিখতে পারলাম ক্যাপিটাল জি, এখানে ক্যাপিটাল এর মধ্যে 2 কেজি আর কি 1 কেজি, এখানে কত, √2 স্কয়ার। এটা কত হবে বলো তো? জি হবে। জি হবে, শুধু এক্সাক্ট, শুধু জি হবে। তার মানে এফ এ আর এফ বি এর ভ্যালু আমি পেয়ে গেছি, এফ সি এফ ডি এর ভ্যালু পেয়ে গেছি। খেয়াল করে দেখো, আমাদের এখানে প্যারালোগ্রাম লটা আবার এখানে অ্যাপ্লাই হবে। কিভাবে অ্যাপ্লাই হবে খেয়াল করে দেখো আমরা। ওকে, দেখো আমরা এখানে একটু মুছে দিচ্ছি, ছোট করে দিচ্ছি এগুলা, যাতে আমাদের হিজিবিজি পার্টটা চলে যায়। হুম, একটু ওয়েট করো, কারণ আরেকটা ডায়াগ্রাম প্লট করলে লেখাগুলো আমার মুছতে হবে। এগুলো মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দেই, এটা মুছে দিই। ওকে, দেখো এফ এ কোথায় কাজ করছে, এই ডিরেকশনে, রাইট? এফ বি কোথায় কাজ করছে, এই ডিরেকশনে। এই দুইটার কি একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে না এই দিকে, রাইট? কারণ দুইটা ফোর্সের একটা রেজাল্ট আমরা ভেক্টরে পড়ে এসেছি, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, পি কিউ এর মাঝখানে কে থাকে, ক্যাপিটাল আর থাকে, বলা যাবে? বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমি কি বলতে পারি, এফ এ বি, কারণ এই রেজাল্ট ফোর্সটা এ আর বি মিলে তৈরি করেছে। বুঝতে পেরেছো এটা? সবাই না বুঝতে পারলে আমি আবার বলি, এফ এ হচ্ছে একটা ফোর্স অ্যাট্রাকশন, এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন। তুমি যদি একটা অবজেক্ট এদিক দিয়ে টানতে থাকো, দুই পাশ থেকে টানতে থাকো, তার অবজেক্টটা কি মাঝপথে চলে আসবে না? ঠিক ওইটাই হয়েছে এখানে। তুমি এফ এ দিয়ে এখানে টানতেছো, আবার এখানে টানতেছো, ঠিক এই দুইটা ফোর্সের রেজাল্ট, এটা অবজেক্টটা এই দিক দিয়ে যাওয়ার ট্রাই করবে, উপরে যাওয়ার ট্রাই করবে।
এখন এফ এ আর এফ বি এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি, যে অ্যাঙ্গেলটা আমি প্লট করেছি এখানে, এই অ্যাঙ্গেলটা কত বলো দেখি। 90 হবে। 90 হবে। 90 সবাই বুঝতে পেরেছো? যে বুঝতে পারো না আমাকে বলো 90 কেন হচ্ছে। কারণ একটা স্কোয়ার, এটা 45, এটাও 45, এটাও 45, থ্রি অ্যাঙ্গেলের অ্যাডিশন হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, এরা দুইটা মিলে 45 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমি এফ এ আর এফ এ বি যদি ক্যালকুলেশন করতে চাই, নাও এফ অফ এ বি ইকুয়ালস টু কত হবে, প্যারাবোলোগ্রাম ল অফ ফর্মুলা অ্যাপ্লাই করে এফ অফ এ স্কোয়ার এফ অফ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ এ এফ বি কজ আলফা, বলা যাবে? লিখতে পারবো বলো? আর একটা এটাকে একটা রুট হবে না? ওকে, আচ্ছা এখানে আলফা কত বলো তো, 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, কজ 90 কত আসে, কজ 90 কত আসে? 0 0। তাহলে পুরো পার্টটা কি 0 চলে আসবে না? পুরো পার্ট 0 চলে আসবে। এখন আমরা কি করব, এফ এ আর এফ বি এর ভ্যালু এখানে বসাই দিব। এফ এ এর ভ্যালু কত, এফ এ আর এফ বি এর ভ্যালু তো একই রকম, সেটা কত 2g। এফ এ এর ভ্যালু বসাও 2g হোল স্কয়ার, আর এফ বি এর ভ্যালু বসাও 2g হোল স্কয়ার, আর এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে কে থাকবে, রুট স্কয়ার সমান সমান কত, 2g কি স্কয়ার করলে কত হবে, 4g স্কয়ার হবে না, 4g স্কয়ার প্লাস 4g স্কয়ার কত হবে, 8g স্কয়ার হবে না, 8g স্কয়ার কে রুট করে দিলাম। তাহলে ফাইনালি এফ অফ এ বি কত আসলো দেখতে, 8 কে রুট করলে হবে 2√2, আর জি স্কয়ার কে রুট করলে হবে জি। এটা হচ্ছে এফ অফ এ বি। এফ অফ এ বি মানে কি, এ এফ এ আর এফ বি এর রেজাল্ট ফোর্স কোথায় কাজ করছে, আপওয়ার্ড ডিরেকশনে, রাইট? কোশ্চেন বুঝতে পেরেছো, আই মিন প্রবলেম বুঝতে পেরেছো? এখন এফ অফ সিডি বের করো। এফ অফ সিডি কোথায় কাজ করবে খেয়াল করে দেখো, এফ অফ ডি কাজ করছে এইদিকে, এফ অফ সি কাজ করছে এইদিকে, তাহলে এফ অফ সিডি কোথায় কাজ করবে, নিচের দিকে, এফ অফ সিডি। এফ অফ সিডি কিরকম হবে, এক্স্যাক্টলি এরকম হবে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখে ফেলি এফ অফ সি স্কোয়ার এফ অফ ডি স্কোয়ার, আর এখানে কত লিখবো, 2fc এফ ডি কজ আলফা রুট ওভার, রাইট? দেখতে পাচ্ছ তোমরা? ওকে, তাহলে cos 90 এখানে এটাও কি, তখনও কি এই পার্টটা কত হয়ে যাবে, এই পার্টটা কি হয়ে যাবে, 0 0। fc এর ভ্যালু কত, g, fd এর ভ্যালু কত, g। তো লিখে ফেলো, fc এর ভ্যালু হচ্ছে g স্কয়ার, fd এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, g স্কয়ার রুট, এই পার্টটা g স্কয়ার মানে কত, 2g স্কয়ার, এটাকে রুট করলে হবে কত, √2g। তাহলে বলো দেখি, আমরা এফ অফ সিডিও পেয়ে গেলাম, এফ অফ সিডি কত আসলো, √2g, এই ভ্যালুটা চলে আসলো। ওকে, তাহলে দুইটা রেজাল্ট ফোর্স আমরা পেয়ে গেলাম। একটা রেজাল্ট ফোর্স হচ্ছে এফ এ বি, এটা হচ্ছে 2√2g, আরেকটা রেজাল্ট ফোর্স হচ্ছে এফসিডি, সেটা হচ্ছে √2g। তাহলে দেখো তো এই দুইটা ইকুয়েশন দেখে তোমাদের কাছে কোনটাকে বড় মনে হচ্ছে, নাকি দুইটাকে ইকুয়াল মনে হচ্ছে? এই দুটো ইকুয়েশন দেখে আমরা কোনটাকে বলতে পারছি বিগার, এবিটা বিগার। তাহলে আমি লিখতে পারি যে আমরা এখানে জি এর ভ্যালু বসাইতেও পারো, নাও বসাইতে পারো, কোনো সমস্যা নাই, কারণ ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা পেয়ে গেছি। তাহলে ইকুয়েশন সলভ করে আমরা দেখেছি এফ অফ এ বি ইজ গ্রেটার দেন এফ অফ সিডি। তার মানে দুইটা অ্যাট্রাকশন যে ফোর্স, এই চারটা অবজেক্ট মিলে যে ফাইনালি ও পয়েন্টকে অ্যাট্রাক্ট করতেছে, ফাইনালি দুইটা ফোর্স অফ অ্যাট্রাকশন বাকি থাকে, একটা হচ্ছে এফ অফ এ বি, একটা হচ্ছে এফ অফ সিডি। এফ অফ এ বি হচ্ছে বেশি ফোর্সে অ্যাট্রাকশন করে,
এফ অফ সিডি ওর থেকে কম ফোর্সের নিচের দিকে অ্যাট্রাকশন করে, তাহলে কি এই অবজেক্টটা কি স্ট্যাটিক থাকবে সেন্টারে? না স্যার। থাকবে না। যদি ইকুয়াল আসতো, এটাও যদি √2g আসতো, এটা যদি √t আসতো, তাহলে কি এখানে অবজেক্টটা সেন্টারে সেম থাকে। ইকুয়াল কখন থাকবে? যখন এখানে 2 কেজি 2 কেজি না থেকে যদি এটাও 4 কেজি এটাও 4 কেজি থাকতো, তাহলে কি এফ অফ সিডি কি এফ অফ এবি এর মতো আসতো না? বুঝতে পেরেছো? মানে সবগুলা ম্যাচ যদি একই রকম থাকতো, তাহলে এফ অফ এবি এর ভ্যালু এফ অফ সিডি এর ভ্যালু এক্স্যাক্টলি একই রকম আসে, তখন আমরা লিখতে পারতাম এফ অফ এবি ইকুয়ালস টু এফ অফ সিডি। কিন্তু যেহেতু একই রকম আসে নাই, তাহলে এই অবজেক্টটা সেন্টারে কি থাকবে না, স্ট্যাটিক থাকবে না। এই অবজেক্টটা কোথায় মুভ করবে? ডাউনওয়ার্ড ডিরেকশনে না আপওয়ার্ড ডিরেকশনে? আপওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ড ডিরেকশন। তো আমাদেরকে বলেছে স্ট্যাটিক থাকবে কিনা, কোথায় মুভ করবে এটা জানতে চাইনি, তো আমরা বলবো ইট উইল নট স্ট্যাটিক। It will not be static. So এইভাবে করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বা একটা স্কোয়ারের জন্য ফোর্স ক্যালকুলেশন করতে পারলাম। এইভাবে করে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। ম্যাথটা একটু লেন্দি, বাট স্টেপ বাই স্টেপ সলভ করলে দেখবা ম্যাথটা একটু মোটামুটি, এখানে দেখো অনেকগুলো কাজে আসে, গ্র্যাভিটেশনাল ল কাজে আসছে, তারপর এখানে প্যারালোগ্রাম ল কাজে আসছে। দেখছো ভেক্টর কিন্তু আমি বলেছিলাম ভেক্টর প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়েই কাজে আসবে, শুধুমাত্র তোমরা মনে হয় আইডিয়াল গ্যাসে গিয়ে ভেক্টর পাও না, রাইট? আইডিয়াল গ্যাসে ভেক্টর পেয়েছো? পাও নাই কিন্তু। আর সব চ্যাপ্টারেই কিন্তু ভেক্টরের একটা টাচ আছে। ঠিক আছে, সো এটা আমরা সিলেট বোর্ড ঠিক এইভাবে এটা সলভ করতে পারলাম। ওকে, এই ম্যাথটা একটু টাফ ছিল, রাইট? বাট বুঝতে পেরে বাকিরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তোমাদের আজকে আমরা কুমিল্লা বোর্ড করলাম। ওকে, তারপর দেখো এখানে এই ম্যাথগুলো খুব সহজ। এই যেখানে বলছে গ্র্যাভিটেশন ইন্টেন্সিটি উইল বি ইকুয়াল, এই ম্যাথটা কিভাবে করবা জানো? এই ম্যাথটা হচ্ছে গিয়ে তোমরা করবা এই যে 7 নাম্বার নিয়ে ম্যাথটা আমরা একটা করেছিলাম না, যে রেজাল্টেন্ট ফোর্স উইল বি জিরো। রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে হচ্ছে গ্র্যাভিটেশন, ওইখানে আমরা ফোর্স নিয়ে কাজ করেছি, তো তুমি এখানে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি নিয়ে কাজ করবা। মানে একটা মানে আর্থ আর মুনের মাঝখানে কোন একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি জিরো হবে। দেখো, a group of scientists sent a 100 kg artificial satellite ম্যাচ হচ্ছে 100 kg, এত হাইটে নিয়ে গেছে, and gave it 3.1 কিলোমিটার পার সেকেন্ড লিনিয়ার ভেলোসিটি। আচ্ছা বলো তো, এই যে ভেলোসিটিটা, এই ভেলোসিটিটা কোনটা? এটা কি এসকেপ ভেলোসিটি না চারপাশে ঘুরতেছে ওই ভেলোসিটিটা? 3.1 চারপাশে ঘুরতেছে। চারপাশে ঘুরতেছে ওই ভেলোসিটিটা। ওকে, তো মনে এগুলা কিন্তু কিলোমিটারকে কিন্তু মিটারে নিয়ে কাজ করবা, নাহলে কিন্তু আবার ভুল আসবে। ওকে, আচ্ছা এবার আসো, the velocity thrust attempt to make moon like satellite। আচ্ছা, velocity does attempt to make a moon like satellite। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। mass and radius of the earth respectively 81 and 16 times the moon mass। মুনের ম্যাসের সাথে এরকম রিলেশন বলে দিয়েছে। আর ডিস্টেন্স ফ্রম মুন টু আর্থ, মুনের সাথে ডিস্টেন্সটা কিরকম? মুনের সাথে আর্থের ডিস্টেন্সটা দেখো খুবই কম, আর্থের রেডিয়াস থেকেও কম। হ্যাঁ, আর at which point between the distance of the earth and moon the gravitational intensity will be কি ইকুয়াল হবে। আমরা এখানে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি নিয়ে কাজ করব। পারবা ম্যাথটা না করে দিব বলো? স্যার পারবো। পারবা, ঠিক আছে। mathematically analyze if the satellite mentioned in the stem will be satellite similar to the moon। আচ্ছা বলো তো, সিমিলার টু দ্য মুন হলে কি হবে? কি কোনটা চেক করতে হবে? 7 days। হ্যাঁ, টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে হবে। টাইম পিরিয়ড ক্যালকুলেশন করে আমরা যদি ক্যালকুলেশন করতে পারি এটা 27 ডেজ, তবেই আমরা বলতে পারবো এটা একটা মুনের মতো অ্যাক্ট করবে। ঠিক আছে, একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। পরেরটায় আসে আমরা যশোর বোর্ড। যশোর বোর্ডে কি বলেছে? যশোর বোর্ডে বলেছে যে ক্যালকুলেট, এখানে একটা গ্রাফ দিয়েছে, এখানে রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস অফ দ্য মুন হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য মুন।
আর এখানে হচ্ছে মুনের সারফেস থেকে বাইরে যাচ্ছে। আর এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে, বিভিন্ন পয়েন্টে ফোর্স বলে দিয়েছে। যেমন 1.75 ডিস্টেন্সে ফোর্স কত, 1.6। তারপর 3.1 এ ফোর্স কত, 3.1 এ ফোর্স হচ্ছে 0.5, যে 10⁻³ লিখতে ভুল করবো না কিন্তু আবার। আর এখানে 3.1 10⁻6 মিটার কিন্তু আছে, ঠিক আছে। কম্পেয়ার দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, এখানে বলেছে নাম্বার এ, calculate the mass of the moon by using the moon's surface according to the data given in the stem, ঠিক আছে। মুন সারফেসে আমাদের এখানে বলছে the graph shows the force of gravity F of the moon varies the distance r from the center of the moon an object of 100 kg mass। একটা 100 kg mass এরকম ডিস্টেন্সে রাখলে ওই ম্যাসটা এরকম তাদের মধ্যে ফোর্স কাজ করবে। এটা পারবা না এটা করে দিব, বলো, এটা করে দিই কেমন, বলো তোমরা কি টায়ার্ড হয়ে গেছো নাকি মাথা হ্যাং হয়েছে কিনা? হ্যাঁ স্যার, মাথা হ্যাং হয়ে গেছে। মাথা হ্যাং হয়ে গেছে, মাথাকে একটু রেস্ট দাও, নাকি একটা ব্রেক নিবা 5 মিনিটসের? স্যার এটা লাস্ট ম্যাথ করি থাক। বাকিরা কি বলো? জি স্যার। বাকিরা করতে চাচ্ছে, ঠিক আছে, বাকিরা আরো করতে চাচ্ছে নাকি? ওদের বলার সাহস নাই। ওরা স্যার ভয়। আমি বলতেছি তো যে আজকে এটাই আচ্ছা, লাস্ট। যাক, নিশা তার টাস্ক নিয়ে বলছে আজকে লাস্ট ম্যাথ করতে যাচ্ছে। আচ্ছা, আমাদের 5 মিনিট বাকি আছে। আমি সরি, কি বলছিলাম, ক্লাসের ডিউরেশন আর লিঙ্কটা শেষ হয়ে গেলে জয়েন করো, ঠিক আছে। এই ম্যাথটা করতে পারলে তোমার দেখবে চ্যাপ্টারে অনেক ম্যাথই সলভ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো নাম্বার হচ্ছে কি কত, 12। এই ম্যাথটা আমরা এ নাম্বার সলভ করতে যাচ্ছি। 12 ম্যাথে বলেছে যে 100 কেজি ম্যাস মুনের সারফেস থেকে বিভিন্ন পয়েন্টে রাখলে ফোর্স কিরকম হবে একটা চার্ট ওরা গ্রাফ পেপারে দিয়ে দিয়েছে। সো এটা ইউজ করে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে মুনের ম্যাস কিরকম। ওকে, এই হচ্ছে গিয়ে মুন। মুনের সারফেসে যদি কোনো একটা অবজেক্ট রাখি, এখানে 100 কেজি একটা ম্যাস, 100 কেজি ম্যাস, আর মুনের ম্যাস হচ্ছে 100 কেজি, মুনের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর ফোর্স কত আমরা ক্যালকুলেশন গ্রাফ থেকে দেখতে পাবো। তাহলে একটা ফর্মুলাটা কি লিখবো, ক্যাপিটাল এম এম কত আর স্কয়ার, ঠিক আছে। মুনের রেডিয়াস কত কোশ্চেনে গ্রাফে বলে দিয়েছে, রেডিয়াস হচ্ছে 1.75 10⁻6 রেডিয়াস। আর এফটা 1.75 যখন থাকে, আর এর ভ্যালু যখন 1.75 10⁻6 মিটার থাকে, তখন ফোর্স হচ্ছে গিয়ে 1.6 10⁻3 মিটার থাকে। ওকে, এরকম থাকে। লিঙ্কটা শেষ হলে তোমরা সাথে সাথে জয়েন করে এই ম্যাথটা শেষ করে আমরা শিখে দিব আজকে। তো আমাদের এখানে এম বলে দিয়েছে 100 কেজি, ক্যাপিটাল এম মানে হচ্ছে মুনের ম্যাস। পারবা না ক্যালকুলেশন করতে? ক্যাপিটাল এম কত হবে, এফ আর স্কয়ার ক্যাপিটাল জি স্মল এম। মুনের ম্যাস ক্যালকুলেশন করতে পারবা এম বসিয়ে। এবার আমরা বি নাম্বারে আসি। বি নাম্বারে ওরা বলেছে, বি নাম্বারটা আই থিঙ্ক হয়ে যাবে, লিঙ্ক শেষ হবে না। কম্পেয়ার দ্য ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাক্টিং অন দ্য বডি অ্যাট দ্য হাইট অফ 2.55 মিটার 10⁻6 মিটার ফ্রম দ্য আর্থ সারফেস এন্ড মুন সারফেস অ্যাকর্ডিং টু দ্য ডাটা। এই হচ্ছে গিয়ে মুন, এই হচ্ছে গিয়ে আর্থ। ওই অবজেক্ট যদি আর্থ সারফেস থেকে যেই হাইটে থাকবে, মুনের সারফেস থেকে যদি সেম হাইটে থাকে ওই 100 কেজি ম্যাসের অবজেক্ট, তখন আমাদের ফোর্স অফ গ্র্যাভিটি ক্যালকুলেশন, ফোর্স অফ গ্র্যাভিটি ক্যালকুলেশন করতে হবে। এটার সাথে এটা আর এটার সাথে এটা ক্যালকুলেশন করতে হবে, রেশিও ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পেরেছো? রেশিওটা ক্যালকুলেশন করতে হবে। এখানে ফোর্সের রেশিও কত, এখানে এটা হচ্ছে এফ এম, এটা হচ্ছে এফ আর, এফ আর্থ। তাহলে এফ এম বাই এফ কত, আর্থ যদি আমরা করে ফেলি, এফ এমটা কত হবে, ক্যাপিটাল জি এম এম স্মল এম আর এম স্কয়ার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মুনের ফোর্স, এটা হচ্ছে মুনের ফোর্স, মুনের ম্যাস, অবজেক্টের ম্যাস, মুনের রেডিয়াসের স্কয়ার। আর এফ আর্থ কত, ক্যাপিটাল জি আর্থের ম্যাস, অবজেক্টের ম্যাস, আর্থের রেডিয়াসের স্কয়ার। দেখো ডিভাইড করলে এম এম ক্যান্সেল, ক্যাপিটাল জি ক্যান্সেল, ফাইনালি কি থাকবে, এম 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 ই ইন্টু কত, আর ই স্কয়ার আর এম স্কয়ার। মুনের ম্যাস যদি হয় এম, আর্থের ম্যাস কত হবে 81 টাইমস,
আর্থ এর ম্যাস হচ্ছে 4 টাইমস এর স্কোয়ার, আর এটা হচ্ছে মুনের ম্যাস স্কোয়ার। স্যার এটা বাকিটা পারবা না? এটা কত হবে? 16:81। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি মুনের সাথে আর্থের সাথে কিরকম হবে সেটা দেখবো। তোমাদের কাজ থাকবে এই যে পিডিএফটা, এই পিডিএফ এর সবগুলো ম্যাথ তোমরা ট্রাই করবা। ট্রাই করার পর আমরা নেক্সট মানডেতে, নেক্সট টিউসডেতে তোমরা তোমাদের প্রবলেম শো করবা। বুঝে গেছে কি